আজ আমরা আলোচনা করব সম্প্রতি মুক্তি পাওয়া হুইসেল নামের একটি মুভি। এই মুভির কনসেপ্টটা খুবই সহজ, কিন্তু দেখার পর বেশ ভাবিয়ে তোলে। এই গল্পটি একটি প্রাচীন বাঁশিকে ঘিরে। এই বাঁশিটি ছিল আদিবাসীর পুরনো একটি নিদর্শন। বাইরে থেকে দেখলে এই বাঁশিটিকে তেমন কিছুই মনে হয় না, কিন্তু যদি আপনি কৌতূহলবশত এই বাঁশিটিকে একবার ফু দেন, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন মুহূর্তেই পুরোপুরি বদলে যাবে। এর ফলে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন না, বরং আপনার মৃত্যুর ভাগ্য নির্ধারিত সময়ের আগেই এসে হাজির হবে। তবে মৃত্যুর হাত থেকে বাঁচার একটি উপায় আছে। গল্পের শুরুতেই দেখা যায় একটি বাস্কেটবল ম্যাচ চলছে। স্টকার্স দল তখন 4 পয়েন্ট এগিয়ে আছে। অন্যদিকে উলফ দল এখনও কোনো পয়েন্টই করতে পারেনি। মাঠের মাঝখানে কোচ তার দলকে উৎসাহ দিচ্ছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন যে ম্যাচে মাত্র 44 সেকেন্ড বাকি আছে। তিনি সবাইকে শান্ত থাকতে বলে বল কন্ট্রোল করতে বলেন ডিনকে। তারপর বলটা মেনসনের কাছে পাস দিতে বলেন, আর মেনসনকে নির্দেশ দেন যেন সে স্কোর করে। খেলা আবার শুরু হয়। অবশেষে উলফ দল 2 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। দর্শকদের দিক থেকে তখন উল্লাসধ্বনি ভেসে আসে। মেনসন দর্শকদের দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু হঠাৎই তার মুখের অভিব্যক্তি বদলে যায়, কারণ সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। দর্শকদের ভিড়ের পেছনে একটি অদ্ভুত ছায়াময় অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মেনসন বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করে এবং খেলায় মনোযোগ দেয়। শেষ মুহূর্তে ডিন আবার তার দিকে বল পাস করে। মেনসন বলটি নিয়ে সরাসরি একটি শট ছুড়ে দেয়। ঠিক যখন বলটা বাস্কেটে ঢোকার মুহূর্তে দর্শকেরা যখন সেই স্কোর উদযাপন করছিল, মেনসন তখন হঠাৎ করে দৌড়ে ড্রেসিং রুমে চলে যায়। কাঁপতে থাকা হাতে সে তার লকার খোলে, ভেতর থেকে একটি জিনিস বের করে, কিন্তু হঠাৎ সেটি তার হাত থেকে পড়ে যায়। তারপর সে একটি ভারী জিনিস দিয়ে সেটিকে ভেঙে ফেলে, কারণ সে অদ্ভুত ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এরপর সে দরজার দিকে উকি দিয়ে দেখে আসলে ওটা তার দলের খেলোয়াড়রাই, যারা বিজয় উদযাপন করতে এসেছে। এতে মেনসন কিছুটা স্বস্তি পায়। কিছুক্ষণ পর দৃশ্যটি বাথরুমে চলে যায়। বাইরে থেকে ডিন মেনসনকে ডাকছিল এবং মজা করে বলছিল সে কি সারা জীবন এখানেই লুকিয়ে থাকবে। কিন্তু মেনসন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। হঠাৎ করে ড্রেন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। তারপর সেই ধোঁয়ার ভেতর থেকে একটি পোড়াদেহের ভয়ঙ্কর সত্তা বেরিয়ে আসে। সে মেনসনের গলা চেপে ধরে এবং ধীরে ধীরে তাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলতে শুরু করে। মেনসনের বন্ধুরা শুধু আতঙ্কিত হয়ে দেখছিল। তাদের চোখের সামনে মেনসন জ্যান্ত পুড়ে মারা যাচ্ছে। এরপর গল্পটি চলে যায় একেবারে স্বাভাবিক দৈনিক জীবনে। যার নাম ক্রিস। তাকে দেখা যায় নিজের ঘরে বসে একটি গাছের ওপর বসা পাখির ছবি আঁকছে। সে যেন গভীর চিন্তায় ডুবেছিল। তখনই রালফ নামের একজন তার জন্য নাস্তা নিয়ে আসে। রালফ খুব উৎসাহ নিয়ে বলে সে খুশি যে আজ ক্রিসের জিনিসপত্র গোছাতে সাহায্য করতে পারছে, কারণ আজ তারা নতুন স্কুলে যাবে। স্কুলের করিডোরে ঢুকতেই ক্রিস অনুভব করে যেন সবাই তার দিকেই তাকিয়ে আছে। সমস্যা শুরু হয় তখন যখন ক্রিস এমন একটি লকার পায় যা আগে মৃত মেনসনের ছিল। কিছু ছাত্র এসে তাকে ঘিরে ধরে এবং বলে এই লকার সে ব্যবহার করতে পারবে না, কারণ এটা তাদের বন্ধুর। ক্রিস শান্তভাবে বিষয়টি সামলানোর চেষ্টা করে এবং র্যাপ নিয়ে কথা বলতে চায়, কিন্তু তাতে উল্টো তারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন এলি নামের একটি মেয়ে এসে সেই বুলিং বন্ধ করে। রাগে ক্রিস শেষ পর্যন্ত ডিনকে লাথি মেরে বসে। ঠিক তখনই ক্রেভেন স্যার এসে উপস্থিত হন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। ডিন অভিযোগ করলে এলি ক্রিসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তবুও ক্রেভেন স্যার সবার শাস্তি ঘোষণা করেন। এলি ক্ষমা চাইতে চাইলেও ক্রিস তা প্রত্যাখ্যান করে। সে স্পষ্ট করে বলে তার এলির সাহায্যের দরকার নেই। লকারে ফিরে এসে ক্রিস একটি অদ্ভুত জিনিস খুঁজে পায়। এটি দেখতে ছোট একটি পাত্রের মতো, কিন্তু খুলে দেখলে ভেতরের অংশটি একটি ছোট খুলির মতো। আসলে সেটি ছিল একটি বাঁশি। ক্রিস যখন সেটি হাতে নেয় তখন সে অদ্ভুত এক শব্দ শুনতে পায়, যেন শব্দটি বাঁশির ভেতর থেকেই আসছে। ক্রিস যখন সেটি বাজাতে যাচ্ছিল ঠিক তখনই স্কুলের ঘন্টা বেজে ওঠে, আর তাই আপাতত বাঁশিটি বাজায় না। ক্লাসে ক্রেভেন স্যারের সামনে ক্রিস দেরি করে আসে। তার ব্যাগ থেকে সেই বাঁশিটি আবার পড়ে যায়। ক্রেভেন স্যার সেটি তুলে নিয়ে বলে এটি একটি অস্বাভাবিক বস্তু। সব ছাত্র তখন মনোযোগ দিয়ে দেখছিল। একজন ছাত্র লক্ষ্য করে এর গায়ে পিসগা লেখা খোদাই করা আছে। এরপর ক্রেভেন স্যার ঘোষণা করেন এখন থেকে এই বস্তুটি স্কুলের সম্পত্তি।
কিন্তু আমরা বুঝতে পারি আসলে তিনি এটিকে নিজের কাছে রাখতে চান, কারণ এটি একটি দুর্লভ জিনিস এবং বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেতে পারে। ক্লাসের বাইরে ক্রিস রাল্ফের সাথে কথা বলছিল। হঠাৎ রাল্ফ মনে করে তার বই ক্লাসে রয়ে গেছে, তাই সে আবার ভেতরে ফিরে যায়। এদিকে ক্লাসরুমে ক্রেভেন স্যার ইন্টারনেটে সেই বাঁশি সম্পর্কে খোঁজ করেন। তিনি অবাক হয়ে দেখেন এই ধরনের বাঁশির দাম অনেক বেশি। বিক্রি করার আগে তিনি পরীক্ষা করতে চান বাঁশিটি সত্যি কাজ করে কিনা। যেই তিনি বাঁশিটি বাজান তার পাশের কাজ সঙ্গে সঙ্গে ফেটে যায় এবং ভেঙে পড়ে। এরপর তিনি বাথরুমে চলে যান। এই সুযোগে রাল্ফ চুপিসারে ক্লাসরুমে ঢুকে পড়ে। ল্যাপটপের স্ক্রিনে বাঁশিটির দাম দেখে সে দ্রুত সেটি চুরি করে নেয়। স্কুলের বাইরে ক্রিসের সাথে দেখা হয় নোয়া নামের এক ব্যক্তির। সে নিজেকে একজন ধর্মীয় নেতা বলে পরিচয় দেয় এবং ক্রিসকে তার গির্জায় আসার আমন্ত্রণ জানায়। কিন্তু কিছুক্ষণ পর তার আচরণ অদ্ভুত হয়ে যায়। সে একটি জিনিস বের করে এবং হঠাৎ করে নেশা জাতীয় ওষুধ বিক্রি করার চেষ্টা করে। রাল্ফ ক্রিসকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু নোয়া তাকে সহজে ভয় দেখায় এবং শেষে হুমকি দিয়ে চলে যায়। রাল্ফ তখন বলে যদি অনেক মা বাবা নোয়াকে বিশ্বাস করে, আসলে সে ছোটদের কাছে মাদক ছড়িয়ে দেয়, এমনকি তার কারণে ইতিমধ্যে কিছু মানুষ মারা গেছে। রাতে তারা একটি বাড়িতে জড়ো হয় একসাথে প্রবন্ধের কাজ করার জন্য। রাল্ফ তখন সেই বাঁশিটি দেখায় যেটি সে নিয়ে এসেছে। গ্রেস একটি খেলার প্রস্তাব দেয়। সে চায় তারা এই বাঁশি দিয়ে মৃত মানুষের আত্মা ডাকতে চেষ্টা করবে। এই আইডিয়াটি সবাই খুব উত্তেজিত হয়ে গ্রহণ করে। কিছুক্ষণ পর ক্রিস বাড়ি ফিরতে চাচ্ছিল। এই সময় এলি তাকে থাকতে অনুরোধ করে, কিন্তু যখন ক্রিস সত্যি চলে যেতে চাচ্ছিল ঠিক তখন গ্রেস হঠাৎ সেই বাঁশিটি বাজিয়ে ফেলে। বাঁশির শব্দ ছিল অত্যন্ত তীক্ষ্ণ, যা কানে খুবই লাগছিল। হঠাৎ ডিন চুপ হয়ে যায়, কেননা সে অন্য একটি শব্দ শুনতে পায়, যেন কারো পায়ের শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এদিকে স্কুলে ক্রেভেন স্যার বুঝতে পারে বাঁশিটি হারিয়ে গেছে। তিনি সেটি খুঁজতে শুরু করেন। করিডোরে তিনি চার্লি নামের এক পরিচ্ছন্ন কর্মীকে ডাকেন। ঠিক তখন তিনি দেখতে পান একটি অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে, যার দাঁড়ানোর ভঙ্গি ছিল অস্বাভাবিক। যখন সেই অবয়ব ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, হঠাৎ চার্লি এসে উপস্থিত হয়। এতে ক্রেভেন স্যার মনে করে হয়তো তিনি অনেক ক্লান্ত, তাই ভুল কিছু দেখেছেন। কিন্তু যখন তিনি আবার ক্লাসে ফিরে আসেন, সেই রহস্যময় অবয়বটি আবার দেখা যায়। এরপর হঠাৎ দৃশ্যটি আবার ক্রিসের বাড়িতে ফিরে আসে। সেখানে পরিবেশ বেশ স্বাভাবিক ও শান্ত। ডিন মজা করছিল, আর ক্রিস তখনও বাড়ি ফেরার সিদ্ধান্তে অটল ছিল। এলি তাকে অনুসরণ করে এবং পরের দিনের ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানায়। সে বলে হয়তো তাদের জীবনের পরিবর্তন আসার আগে এটাই একসাথে কাটানো শেষ কয়েকটি মুহূর্তের একটি। বিদায় নেওয়ার আগে রাল্ফ এলির মেডিকেল সরঞ্জাম তাকে ফিরিয়ে দেয়। সেই রাতে নিজের ঘরে বসে ক্রিস জানালার বাইরে তাকিয়ে দেখে একজন মানুষ যেন বাড়ির পাশের গাছের ওপরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রাল্ফ তার পাশে এসে দাঁড়ায়। তারা আবার সেই দিকে তাকায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই অবয়বটি তখন আর নেই। অন্যদিকে গ্রেস তখন একটি পুকুরের ধারে বসে তার কাজ করছিল। হঠাৎ সে পেছন থেকে কোনো শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো জিমি এসেছে। পেছনে ফিরে তাকে সে দেখে জিমি লাইট বন্ধ করছে। হঠাৎ কেউ একজন তার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। গ্রেস তখন মনে করে হয়তো ডিন তার সাথে মজা করছে। পরের দিন সকালে সব ছাত্রছাত্রী জড়ো হয় ক্রেভেন স্যারের মৃত্যুকে স্মরণ করার অনুষ্ঠানে, কেননা ক্রেভেন স্যার মারা গেছে। এই কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। অনুষ্ঠান চলাকালে এলি লক্ষ্য করে তাদের সামনে বসে একটি মেয়ে অদ্ভুত আচরণ করছে। এরপর রাল্ফ প্রস্তাব দেয় বাঁশিটি মেনসনের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ এটি মেনসনের লকারে পাওয়া গিয়েছিল। তাই তারা ধরে নেয় এটি সম্ভবত মেনসনের ব্যক্তিগত জিনিস। এরপর ক্রিস এবং এলি মেনসনের বাড়ি থেকে রওনা হয়। বাড়িতে পৌঁছে তারা দেখে দরজাটি খোলা। তারা বারবার ডাকতে থাকে, কিন্তু মনে হয় বাড়িতে কেউ নেই। শেষ পর্যন্ত তারা ভেতরে ঢুকে পড়ে। একটি ঘরে ঢুকে ক্রিস অনুভব করে সেখানে অদ্ভুত কিছু একটা আছে। ঠিক তখনই মেনসনের মা আইব উপস্থিত হন। তিনি তাদের একটি ঘরে নিয়ে যান, যেখানে অনেক পুরনো এন্টিক জিনিসপত্র রাখা ছিল। ক্রিস যখন বাঁশিটি ফিরিয়ে দিতে চায়, তখন আইব বলেন এই জিনিস আসলে কখনো কারো মালিকানা ছিল না,
বরং বাঁশিটি নিজেই তার মালিককে বেছে নেয়। আগে এটি তার নাতিকে খুঁজে পেয়েছিল, তারপর তাকে, আর এখন এটি ক্রিসকে বেছে নিয়েছে। ক্রিস বলে, মনে হচ্ছে এই বাঁশিটি ক্রেভেন স্যারের মৃত্যুর কারণ। কিন্তু আয়েব তাকে সংশোধন করে বলেন, এই বাঁশিটি সাধারণভাবে মৃত্যু ডেকে আনে না, বরং এটি তোমার জন্য নির্ধারিত মৃত্যুকেই ডেকে আনে। তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মৃত্যুর সময় আগেই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন, যাকে আমরা বলি তাকদীর। কিন্তু যদি কেউ এই বাঁশির শব্দ শোনে, তাহলে তার সেই নির্ধারিত মৃত্যু স্বাভাবিক সময়ের আগে এসে যায়। যখন সেই মৃত্যুর সময় আসে, তখন ভুক্তভোগীর শরীর সেই বয়সে পরিবর্তিত হয়ে যায় যে বয়সে সে স্বাভাবিকভাবে মারা যেত। সবকিছু ব্যাখ্যা করার পর আইব আবার বাঁশিটি ক্রিসের হাতে ফিরিয়ে দেন। বাড়ির বাইরে এসে এলি সন্দেহ করে আইব হয়তো অসুস্থ অথবা কোনো ওষুধের প্রভাবে আছেন। এদিকে ফেস্টিভ্যালে রাল্ফ বেশ আকর্ষণীয় সাজে আসে। সে অবশেষ সাহস করে গ্রেসকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু গ্রেস তার ভালোবাসা গ্রহণ করে না। সাধারণত অনেক মেয়েরা যেমন অজুহাত দেখায়, ঠিক তেমনভাবে সে বলে রাল্ফ খুব ভালো মানুষ, আর তার জন্য গ্রেসের চেয়েও ভালো কেউ আছে। এরপর সে রাল্ফের গালে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস এখনও মনে করে মেনসন এবং ক্রেভেন স্যারের মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক অবশ্যই আছে। তাই সে এবং এলি চুপি চুপি হাসপাতালে ঢুকে পড়ে মেডিকেল রেকর্ড খুঁজে দেখার জন্য। সেখানে তারা অবশেষে প্রয়োজনীয় ফাইল খুঁজে পায়। তথ্য পড়তে পড়তে ক্রিস অদ্ভুত একটি জিনিস আবিষ্কার করে। মেনসন যখন মারা গিয়েছিল, তখন তার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে প্রায় 40 বছর বয়সী একজন মানুষের মতো। এ সময় ক্রিস আইবের কথা মনে করে। আইব বলেছিলেন, যখন কারোর মৃত্যুর সময় আসে, তখন তার শরীর সেই বয়সে রূপান্তরিত হয়ে যায় যে বয়সে সে স্বাভাবিকভাবে মারা যেত। এটা মনে পড়তে ক্রিস বুঝতে পারে তাদের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। তাই তারা দ্রুত অন্যদেরকে সতর্ক করার জন্য রওনা হয়। পথে তাদের দেখা হয় নোয়ার সাথে। এক মুহূর্ত দেরি না করে এলি সরাসরি নোয়ার উপর আক্রমণ করে। ক্রিসও তার রাগ ঝেড়ে ফেলে, কারণ নোয়ার কাজের জন্য আগেও অনেক মানুষ মারা গেছে। এরপর তারা দ্রুত রাল্ফকে খুঁজতে বের হয়, যেন বাকিদের সতর্ক করা যায়। এদিকে ফেস্টিভ্যালের এলাকায় গ্রেস একটি হরর থিমের রাইডে ঢুকছে। চারপাশে নানা কস্টিউম পরা লোকজন তাকে বারবার ভয় দেখাচ্ছিল। শুরুতে গ্রেস ভেবেছিল সবকিছু রাইডের অংশ, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে একজন মহিলা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। গ্রেস বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে যেদিকে দৌড়ায় সেই মহিলা আবারও তার সামনে উপস্থিত হয়ে যায়। অন্যদিকে ডিনো তার এক বন্ধুর সাথে সেই রাইডের ভেতরেই ছিল। ক্রিস, এলি এবং রাফাল তখন অন্যদের খুঁজতে সেখানে ঢুকে পড়ে। এদিকে গ্রেস ভয়ে দৌড়াতে দৌড়াতে ডিনকে ডাকতে থাকে, কিন্তু ডিন মনে করে সবকিছু কেবল খেলার অংশ। সে বুঝতেই পারে না তাদের ওপর আরও ভয়ঙ্কর কিছু নজর রাখছে। একসময় গ্রেস একটি বন্ধ রাস্তার সামনে আটকে যায়। সে একটি সরু ফাঁকা জায়গা দেখতে পায় এবং সেখানে ঢোকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় মহিলা তার পা ধরে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গ্রেসের শরীর অত্যন্ত দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে। এক মুহূর্তে সে একটি বৃদ্ধ মহিলার মতো হয়ে যায়। কিছুক্ষণ পর ডিন সেখানে পৌঁছায়, কিন্তু তখন সব কিছু শেষ হয়ে গেছে। সে দেখে গ্রেসের নিথর দেহ সেখানে ঝুলছে। অন্যদিকে স্কুলের বাস্কেটবল মাঠে ক্রিস ও এলি রাল্ফ এবং ডিনকে সবকিছু ব্যাখ্যা করে, কিন্তু ডিন তাকে বিশ্বাস করে না। বরং সে ক্রিসকেই দোষ দিয়ে বলে সব সমস্যা শুরু হয়েছে ক্রিস আসার পর থেকেই। তখন ক্রিস বোঝায় তারা সবে সেই বাঁশের শব্দ শুনেছে। এর অর্থ হলো তারা অজান্তেই নিজেদের মৃত্যুকে ডেকে আনছে। রাল্ফ তখন ডিনকে দোষ দেয়, কারণ সেই খেলার আইডিয়াটি ডিন দিয়েছিল। রাল্ফ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে রেগে বলে গ্রেস তাকে কখনোই সত্যিকারের সুযোগ দেয়নি। তারপর রাগ করে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্রিস এবং এলি কিছু সময় একসাথে কাটায়। ক্রিস তখন তার বাবার মৃত্যুর কথা বলে। একটি গাড়ি দুর্ঘটনায় তার বাবা মারা গিয়েছিলেন। তখন হঠাৎ একটি ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সেই ঘটনার পর থেকে ক্রিস সবসময় নিজেকে দোষী মনে করে। সে প্রায় তার বাবার প্রিয় গান শোনে, যেন তার বাবার কাছাকাছি থাকতে পারে। এদিকে রাল্ফ হঠাৎ নিজের মৃত্যুর দৃশ্য দেখতে শুরু করে। পরের দিন তারা তিনজন আবার আইবের কাছে যায়, যিনি এখন খুবই দুর্বল এবং প্রায় মৃত্যুর কাছাকাছি। আয়েব তাদের বলেন মৃত্যুকে পুরোপুরি থামানো যায় না, কিন্তু এর পথ পরিবর্তন করা যায়। তার উপায় হলো নিজের মৃত্যুর ভাগ্য অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া।
অর্থাৎ একটি বলিদান। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, মৃত্যুকে কখনোই পুরোপুরি হারানো যায় না। এরপরে ক্রিস যখন আয়নায় নিজের মৃত্যুর ছায়া দেখতে পায়, ঠিক তখনই আইভ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু অন্যদের থেকে আলাদাভাবে রালফ এই তত্ত্বটিতে আগ্রহী হয়ে ওঠে। সে মনে মনে একটি পরিকল্পনা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিজের বাড়িতে ডিন খবর দেখছিল। খবরে বলা হচ্ছিল আগের রাতে একটি মৃতদেহ পাওয়া গেছে। হঠাৎ সে বুঝতে পারে সেই মৃতদেহটি গ্রেসের ছিল। এটা বুঝতেই তার বমি বমি লাগতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়, আর সে দেখতে পায় কিছু একটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। কেননা ডিনের ভাগ্য ছিল একটি দুর্ঘটনায় মারা যাওয়া, তাই ঘটনাটিও ঠিক সেভাবেই ঘটে। সবকিছু যেন আগে থেকে নির্ধারিত ছিল। শেষ পর্যন্ত ডিন সেই দুর্ঘটনাতেই মারা যায়, যেন তার মৃত্যুর পথ শুরু থেকে ঠিক করা ছিল। এদিকে ক্রিস এবং এলি রালফের ঘর তল্লাশি করে। সেখানে তারা কিছু ছবি খুঁজে পায়, যেগুলো দেখে তারা বুঝতে পারে রালফের মৃত্যু কিভাবে হওয়ার কথা ছিল। অন্যদিকে রালফ ইতিমধ্যেই নোয়াকে খুঁজে বের করেছে। তার হাতে একটি পিস্তল। সে সিদ্ধান্ত নিয়েছে নিজের মৃত্যুর ভাগ্য নোয়ার উপর চাপিয়ে দেবে। সে নোয়াকে কোণঠাসা করে তার মাথায় বন্দুক তাক করে। অবশ্যই নোয়া প্রতিরোধ করার চেষ্টা করে। একসময় সে বন্দুকটি কেড়ে নিয়ে ট্রিগার টানে, কিন্তু আশ্চর্যের বিষয়ে বন্দুকটি গুলি ছুড়ে না। রালফ নিশ্চিত ছিল যে সে এভাবে মরবে না। তারপর সে নোয়াকে মারধর করে অজ্ঞান করে তাকে বেঁধে ফেলে। এরপর রালফ তার পরিকল্পনা শেষ করতে যাচ্ছিল। নোয়ার রক্ত ব্যবহার করে ভাগ্য পরিবর্তনের একটি রিচুয়াল করতে চাচ্ছিল। ঠিক তখনই ক্রিস ও এলি সময় মতো সেখানে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা তখনও জানত না রালফ ইতিমধ্যে নোয়াকে জোর করে নেশাগ্রস্ত করে ফেলেছে। ফলে নোয়া এখনও ভয়ঙ্কর হ্যালুসিনেশনে ভুগছে। সে এমন কিছু দেখতে শুরু করে যা আসলেই নেই। এ সময় রালফ বলে, সবাইকে তো একদিন মরতেই হবে। ঠিক তখনই ক্রিস বুঝতে পারে শেষ সম্ভাবনাটা কি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্রিস ও এলি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কেবল দেখতে পায় রালফ তাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এই হতাশার মাঝে ক্রিস একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। এলির ইনসুলিন ব্যবহার করে তারা ঠিক করে ক্রিসের হৃদস্পন্দন কিছু সময়ের জন্য বন্ধ করে দেবে। এতে প্রযুক্তিগতভাবে সে মৃত বলে গণ্য হবে। তারপর তারা মেডিকেল যন্ত্রপাতি দিয়ে তাকে আবার জীবিত করার চেষ্টা করবে। তাদের ধারণা যদি ক্রিস আগে থেকে মরে যায়, তাহলে যে মৃত্যু তাকে তাড়া করছে সেটি তাকে এড়িয়ে যাবে। এই সময় ক্রিস দেখতে পায় মৃত্যুর ছায়া তার সামনে উপস্থিত হচ্ছে। তবু সে মনোযোগ ধরে রাখে। সে ব্যাগে পানি ভরে। এরপর এলি তাকে ইনসুলিন ইঞ্জেকশন দেয়। কিছুক্ষণ পর ক্রিসের শরীর দুর্বল হয়ে পড়ে। মৃত্যুর সে অবয়ব এখন আরও স্পষ্ট হয়ে ওঠে। এলি দ্রুত তাকে টেনে বের করে এবং বারবার মেডিকেলের যন্ত্র দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে নোয়া জ্ঞান ফিরে পেয়ে তাদের খুঁজতে শুরু করে। সে বন্ধ দরজা ভাঙার চেষ্টা করে। ঠিক সেই সময় এলিও মৃত্যুর ছায়া দেখতে শুরু করে, কিন্তু এলি হাল ছাড়ে না। সে ক্রিসকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। এরই মধ্যে নোয়া ভেতরে ঢুকে পড়ে। সে ঘরের ভেতরে যন্ত্রপাতির দিকে গুলি করতে শুরু করে। অন্যদিকে নিজের অচেতন জগতে ক্রিস শুনতে পায় এলির ডাক। সে যেন একটি ঐশ্বরিক আলো দেখতে পায় এবং সেই আলোর দিকে এগোতে থাকে। হঠাৎ করে তার চোখ খুলে যায়। সে আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু উঠে দাঁড়াতে সে দেখে এলি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে, আর সেই মৃত্যুর ছায়া তার পাশেই দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে নোয়া আবার বন্দুক তাক করে তাদের শেষ করতে চায়, কিন্তু ঠিক তখনই তার হাত এলির রক্তে স্পর্শ করে। হঠাৎ কিছু একটা পরিবর্তন হয়ে যায়। এলির মৃত্যুর ভাগ্য নোয়ার দিকে সরে যায়। মৃত্যুর সেই অবয়ব এখন নোয়ার সামনে উপস্থিত হয়। ভয়ে পাগল হয়ে নোয়া গুলি ছুটতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে গুলিগুলো ঘুরে এসে তার নিজের জীবনই শেষ করে দেয়। এই ঘটনার 3 মাস পরে তাদের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে মাঝে মাঝে ক্রিস এখনও নিজের মৃত্যুর ছায়া দেখতে পায়, আর এখন সে নিজের ভাগ্য মেনে নিয়ে স্বাভাবিকভাবে জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন স্কুলে নতুন এক ছাত্রী একটি লকার পায়। লকারের ভেতরে সে খুঁজে পায় ঠিক সেই একই বাঁশি যেটি আগে ক্রিস পেয়েছিল। স্কুলের একটি অনুষ্ঠানে সেই মেয়েটি সব ছাত্রছাত্রীদের সামনে বাঁশিটি বের করে ফু দেয়। তাহলে তারাও কি মৃত্যুর সম্মুখীন হতে যাচ্ছে? মৃত্যুকে কখনোই থামানো যায় না,
মানুষ হয়তো তা থেকে পালাতে পারে, দেরি করাতে পারে বা অন্য কারোর ওপর চাপিয়েও দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য ঠিকই এসে পৌঁছায়। এই সিনেমার বাঁশিটি শুধু একটি ট্রিগার। যেই কেউ এর শব্দ শুনবে সে যেন নিজের মৃত্যুকেই আগেভাগে ডেকে আনে। আর যত বেশি কেউ এর বিরুদ্ধে লড়াই করে ততই নিষ্ঠুরভাবে ভাগ্য তাকে তাড়া করে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।